Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। নির্ঝরের স্বপ্ন প্রযোজিত গল্প পাঠের আসরে আজকের গল্প দোলন কুমার। কাহিনী হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। শুনছেন আজকের গল্প দোলন কুমার। ঝাঁকড়া বটগাছটার নিচে তাঁবুর সামনে বসেছিলেন শীতলবাবু। তাঁবুর ভিতরটা অন্ধকার, বাইরেও তেমন কোনো আলো নেই, শুধু চাঁদের আলো। গ্রামাঞ্চলে রাত ৮টা মানে বেশ রাত, বিশেষত এই শীতকালে। মেলা অনেকক্ষণ ভেঙে গেছে, অস্থায়ী দোকানগুলোর ঝাঁপ বন্ধ হয়ে গেছে। সারাদিন অবিশ্রান্ত কথা বলার পর মেলার মাইকগুলোও একদম নিশ্চুপ। কোথাও কোনো লোকজন নেই, শুধু বেদেদের তাঁবু থেকে অস্পষ্ট হুল্লোড়ের একটা আওয়াজ ভেসে আসছে। বড় বড় বেশ কয়েকটা হ্যাজাক জ্বলছে তাদের তাঁবুর সামনে, বেশ আয় হচ্ছে ওদের। শীতলবাবু দূর থেকে দেখেছেন সারাদিন ধরে লোক ঢুকছে বেরোচ্ছে তাদের তাঁবুতে, ঠিক যেমন শীতলবাবুর তাঁবুতে একসময় লোক উপচে পড়ত। গত ২০ বছর ধরে এই হেতমপুরের মাঘী পূর্ণিমার মেলায় তাঁবু ফেলেন শীতলবাবু। শীতল বাজিকরের তাঁবু মেলার মাঠে পড়ছে শুনলেই আশেপাশের গ্রামের লোক ছুটে আসত তার জীবন্ত সমাধি বা টানা ৭ দিন তাঁবুকে ঘিরে তার সাইকেল চালানো দেখতে। শীতলবাবুর তাঁবুই সে সময় ছিল এই মেলার মুখ্য আকর্ষণ। মেলার উদ্যোক্তারা সে সময় কত খাতির করত তাকে। তাঁবু বেঁধে দিত, সমাধির জন্য গর্ত খুঁড়ে দিত, তার সাইকেলের পাশে ছুটতে ছুটতে মুখে খাবার গুজে দিত, গলায় ঝুলিয়ে দিত ৫-১০ টাকার নোট দিয়ে গাঁথা মালা, রূপোর মেডেল। সেদিন অবশ্য এখন আর নেই। ঘরে ঘরে টেলিভিশন, কেবল চ্যানেল, মোবাইল ফোন, মনোরঞ্জনের কত উপকরণ। কিন্তু তা সত্ত্বেও এসবের মাঝেই টিকে আছেন শীতল বাজিকরের মতো লোকেরা। আগের মতো আকর্ষণ তাদের খেলায় মানুষ হয়তো আর পায় না, তবে যতটুকু পায় তাতে শীতলবাবুদের পেট চলে যায়। অন্তত এতদিন শীতলবাবুর তাই যাচ্ছিল, কিন্তু আর হয়তো যাবে না। তাঁবুর বাইরে অন্ধকারে অস্পষ্ট তার সাইকেলটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন শীতলবাবু। খুঁটির গায়ে হেলান দিয়ে রাখা শীতলবাবুর অনেক মেডেল পাওয়া দীর্ঘদিনের সঙ্গী সাইকেলটা হিমে ভিজছে। আসলে এই যাযাবরদের তাঁবুটাই শীতলবাবুর কারবারটা একেবারে মাটি করে দিল। কোত্থেকে এই বেদেগুলো মেলায় এসে উপস্থিত হলো কে জানে। স্ত্রী পুরুষ মিলিয়ে জনা ১৫-র একটা দল। এদের সঙ্গে কিছু পশু পাখি আছে, কুকুর, বাঁদর, বেজি, সাপ, বাজ পাখি, এসব। সকালের দিকটাতে তাদের পুরুষরা এদিক সেদিক বেরিয়ে পড়ে পাখি ধরার জন্য, মাথায় আঠা লাগানো লম্বা কঞ্চি নিয়ে অথবা ছুরি কাঁচি ধার করার পাথুরে চাকতি নিয়ে। আর মেয়েরা যায় জড়িবুটি, পাথরের মালা এসব বেচতে। কিন্তু বিকেলের আগেই তারা সব তাঁবুতে ফিরে আসে। মেলা জমে বিকাল নাগাদ। তখন তারা তাঁবুতে পশু পাখিদের নিয়ে খেলা দেখায়, ঢোল জিপসি বাজিয়ে নাচ দেখায়। তাই দেখতে লোকে ভিড় জমাচ্ছে। মনোরঞ্জনের বিকল্প ব্যবস্থা পেয়ে লোকজন আর
শীতল বাজিকরের একঘেয়ে সাইকেল চালানো দেখতে রাজি নয়। মেলায় আজই শেষ রাত শীতলবাবুর। গাছের তলা থেকে তাঁবু গুটিয়ে ফেলতে হবে তাকে। দুপুরের দিকে মেলা কমিটির লোকজন শীতলবাবুর তাঁবুতে এসেছিল। তারা বলল, বলছি আপনার তাঁবু তো ফাঁকাই থাকছে, তাঁবুটা বরং মেলার অন্য কোথাও সরিয়ে দিন। বেদেরা এ জায়গাটা চাইছে, ছোট জায়গাতে ওদের আর কুলোচ্ছে না, যা ভিড় হচ্ছে। মেলা কমিটিকে ওরা রোজ 50 টাকা করে দেবে বলছে, কাজেই বুঝতেই পারছেন তো। এই জায়গাটা যে বেদেদের পছন্দ তা আগেই আঁচ করেছিলেন শীতলবাবু। কদিন ধরেই সর্দার বেদেটা মাঝে মাঝেই ঘুরঘুর করছে শীতল বাজিকরের তাঁবুর আশেপাশে। নোংরা পোশাক, হাতে পাখি ধরার কাঠি, কোমরে বেশ কয়েকটা লম্বা ছুরি। শীতলবাবু শুনেছেন এই লোকটা নাকি ছুরির ফলার খেলা দেখায় তাঁবুতে। আজ সকালে তিনি তাকে, এখানে কি চাই? খাবার জন্য গাছ থেকে পাখি ধরতে এসেছি। তা বলি, এখানে তাঁবু ফেলতে তুমি কত ভাড়া দিচ্ছ? সে জেনে তোমার কি হবে? খাবারের জন্য গাছ থেকে পাখি ধরতে আসতেই পারে লোকটা। শুধু পাখি কেন, ইঁদুর, বাদুর, সাপ, ব্যাঙ সবই খায় ওরা। কিন্তু তাহলে আবার ভাড়ার ব্যাপারে জিজ্ঞেস করা কেন? এ প্রশ্নের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। বেদেদের তাঁবু ফাঁকা মাঠের মধ্যে, ছায়া ঘেরা এ জায়গাটা যে লোকটার পছন্দ তা তার প্রশ্ন শুনে আর লোলুপ দৃষ্টিতে চারপাশে তাকানো দেখেই বুঝতে পেরেছিলেন শীতলবাবু। এই, এখন এখানে গাছ থেকে পাখিটাকি ধরা হবে না, কিন্তু অন্য জায়গায় যাও। কথাগুলো গম্ভীরভাবে বলে হটিয়ে দিয়েছিল লোকটাকে। সে আর কথা বাড়ায়নি ঠিকই, কিন্তু শীতলবাবু দেখতে পেয়েছিলেন লোকটা গিয়ে ঢুকল মেলা কমিটির অফিস ঘরে। এর কিছুক্ষণের মধ্যেই মেলা কমিটির সেক্রেটারি বলাইবাবু তার লোকজন নিয়ে হাজির হলেন তাঁবু সরাবার কথা বলতে। অথচ এই বলাইবাবুই তার গলায় কতবার মেডেল ঝুলিয়ে দিয়েছেন। মেলার শেষ দিনে প্রতি বছর মেলা কমিটির তরফ থেকে সেরা তাঁবুকে, অর্থাৎ যেখানে ভিড় সবচেয়ে বেশি হয় তার মালিককে মেডেল দেওয়া হয়। কয়েকবার জাদুঘর বা নাগরদোলার তাঁবু মেডেল পেলেও এ যাবৎকাল সবচেয়ে বেশি মেডেল পেয়েছে শীতল বাজিকরের অবিরাম সাইকেলে তাঁবু। এবার নিশ্চয়ই সবাইকে হটিয়ে বেদেদের তাঁবুটাই মেডেল নেবে। কথাটা ভাবার সঙ্গে সঙ্গেই পিছন থেকে একটা শব্দ পেয়ে ফিরে তাকালেন তিনি। কে? বটগাছের গুঁড়ির গা ঘেঁষে অন্ধকারে দাঁড়িয়ে আছে একটা লোক, ছায়াময় একটা অবয়ব। কে লোকটা? ওখানে এলো কিভাবে? বটগাছ আর তাঁবুকে কেন্দ্র করে চারপাশে বৃত্তাকার জায়গা খুঁটি আর বাখারি দিয়ে ঘেরা। গাছ আর তাঁবুকে বেড় দিয়ে বাঁশের বেড়ার গা ঘেঁষে অবিরাম সাইকেলের খেলা দেখান শীতলবাবু। বেড়ার বাইরে থাকে দর্শকরা। বেড়া টপকে গাছের নিচে লোকটা হাজির হলো কিভাবে? লোকটার কোনো বদ মতলব নেই তো? শীতলবাবু তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন। গাছের নিচ থেকে শীতলবাবুর সামনে ফাঁকা জায়গায় এসে দাঁড়ালো লোকটা। মাঝবয়সী, রোগাটে চেহারা, গায়ে একটা কালো র্যাপার, খালি পা। স্থানীয় কোনো লোক বলেই মনে হয়। শীতলবাবু তাকে কিছু জিজ্ঞেস করার আগেই লোকটা তাকে বলল, তাহলে খেলাটা আপনি বন্ধই করে দিলেন? শীতলবাবু তার প্রশ্নের জবাব না দিয়ে আধো অন্ধকারে জরিপ করার চেষ্টা করতে লাগলেন। লোকটা মনে হলো
এবার তার মনের ভাব বুঝতে পেরে তাকে আশ্বস্ত করার জন্য প্রথমে বলল, ভয় পাবেন না, আমি চোর ডাকাত নই, এখানেই থাকি। জানেন, কাল বিকেলে যখন আপনি অবিরাম সাইকেল থেকে নেমে পড়লেন, তখন দেখে খুব কষ্ট হয়েছিল আমার। কত বছর ধরে আপনার অবিরাম সাইকেল খেলা দেখে আসছি। কি অদ্ভুত খেলা দেখান আপনি! ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন সাইকেলে বসে থাকা কি সামান্য ব্যাপার? কত ধৈর্য লাগে! গতকাল সাইকেল থেকে নামার পর থেকে, বিশেষত আজ দুপুরে মেলার কর্মকর্তাদের কথা শোনার পর থেকে মনটা খারাপ শীতলবাবুর। এই লোকটার প্রশংসা শুনে দুঃখের মধ্যেও একটু ভালো লাগলো তার। না, এই লোকটাকে ঠিক খারাপ লোক মনে হচ্ছে না। তাহলে এখনো এমন লোক আছে যারা আমার খেলা পছন্দ করে। এই ভেবে শীতলবাবু একটু বিষণ্ণ হেসে বললেন, কি আর করব, আজকাল এই খেলা আর কেউ দেখতে চায় না। লোক হলো না বলেই তো সাইকেল থেকে নেমে গেলাম। দিনকাল আর আগের মতো নেই। তা বটে, অথচ এক সময় কি ভিড় হতো আপনার খেলায়। আপনার বুক ঢেকে যেত টাকায়। কত খুচরো পয়সা মাটিতে পড়তো যে ঘেরা জায়গাটার ভিতর মাটিটা পর্যন্ত দেখা যেত না। ঠিকই বলেছ। আমি তো এসব নিজের চোখে দেখেছি। তাই নাকি? লোকটা যা বলছে তা সবই সত্যি। সেসব দিনের কথা স্মরণ করে দীর্ঘশ্বাস ছাড়লেন শীতলবাবু। মেলার তো আর 4টে দিন বাকি। এই 4টে দিন কি খেলা দেখাবেন না আপনি? আর কিছু নয়, কাল সকালেই তাঁবু তুলে ফিরে যাব আমি। হে মেলায় আর আসবো না। কেন? লোক হচ্ছে না বলে মেলা কমিটি সরে যেতেই বলেছে। বেদেরা তাঁবু ফেলবে এখানে। আচ্ছা। আমি তো ওই 20 টাকা দৈনিক দিই। শুনলাম ওরা নাকি 50 টাকা দেবে বলেছে। আপনি চলে যাবেন? বেদেদের তাঁবু পড়বে? তাই হবে। ওদের তাঁবুতে ছুরির খেলা দেখতে খুব ভিড় হচ্ছে। ওদের বেশি জায়গা চাই। ওদের সর্দারটা আজ এখানে পাখি ধরতে এসেছিল। তাই নাকি? আমি ওকে তাড়িয়ে দেওয়ায় তারপরেই দেখলাম ও বোধহয় আমাকে জব্দ করতেই মেলা কমিটির কাছ থেকে জায়গাটা চেয়ে বসলো। লোকটা খুব শয়তান। আচ্ছা, আপনি মেলার কটা দিন থেকে যেতে পারেন না? না, কিভাবে থাকবো? আমার খেলা তো আর কেউ দেখছে না। কমিটিকে ওদের মতো 50 টাকা দেবার সামর্থ্যও যে আমার নেই আর। আচ্ছা, ধরুন আমি যদি তার ব্যবস্থা করে দিই। তার মানে? আপনার কত খেলা দেখেছি, এভাবে আপনি চলে যাবেন, খারাপ লাগছে। আমি একটা খেলা জানি। যদি আপনার তাঁবুতে খেলাটা দেখাতে দেন তবে দেখাতে পারি। কি খেলা? আমার কিন্তু টাকার ভাগ দিতে হবে না। দেখবেন কেমন লোক ভেঙে পড়বে আপনার তাঁবুতে। এ খেলা আগে কেউ দেখেনি। সে তো বুঝলাম, কিন্তু খেলাটা কি? আপনি যেমন অবিরাম সাইকেল দেখান, তেমনি এ খেলার নাম অবিরাম দোলক। অবিরাম দোলক? এমন খেলা তো শুনিনি কখনো আগে। হ্যাঁ, অবিরাম দোলক। তাঁবুর ভেতর দুপাশে খুঁটি পুঁতে তাদের মাথায় মাটির সমান্তরাল একটা
বাঁশ বাঁধা থাকবে। আচ্ছা, সেই বাঁশে পা বেঁধে মাথা নিচের দিকে দিয়ে সারাদিন ঘড়ির পেন্ডুলামের মতো দুলবো আমি। হ্যাঁ, শুধু মাঝরাতে একবার খাওয়ার জন্য বেরোবো। এই লাইনে তো বহুদিন আছি, অনেক খেলা দেখেছি, কিন্তু এই অদ্ভুত খেলার নাম তো কখনো শুনিনি। এ খেলা ভিড় টানবে তাতে কোনো সন্দেহ নেই। অদ্ভুত খেলা তো। তা আপনার এ খেলাটা দেখাবার জন্য অন্য কি শর্ত কি আছে? শর্ত? আমার জন্য কোনো শর্ত নেই, তবে হ্যাঁ, একটা ব্যাপার বলার আছে। বলুন বলুন। এই বেদেগুলোকে আমি অত্যন্ত অপছন্দ করি। কেমন নিষ্ঠুর ভাবে ওরা পশু পাখি ধরে পুড়িয়ে খায়। এটা ঠিক। ওদের এই তাঁবুর কাছে একেবারেই ঘেঁষতে দেবেন না। কি আপনি রাজি তো? বেশ, ঠিক আছে, ঠিক আছে, আমি রাজি। তা ভাইয়ের নামটি তো এখনো জানা হলো না। ঘরে আর কে কে আছেন? আগে আমাকে আপনি দোলন কুমার নামেই ডাকবেন। দোলন কুমার? আমার স্ত্রী আমাকে এই নামেই ডাকে। ঘরে শুধু তিনিই আছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, বেশ নাম, বেশ নাম। তা কথা যখন হয়ে গেল, হুম, তখন রাতেই সব ব্যবস্থা করে ফেলা যাক। আচ্ছা, হ্যাঁ, আপনি কমিটির অফিসে সবকিছু জানিয়ে আসুন। হুম, তবে আমার সম্পর্কে খুব বেশি কিছু বলার দরকার নেই। আমি এখানে থাকলেও ঘর থেকে দিনের বেলা তেমন একটা বের হই না, তাই লোকজন খুব একটা আমায় চেনে না। ও আপনি শুধু বলবেন আপনার এক সাকরেদ খেলা দেখাবে। আচ্ছা, বুঝলেন? আচ্ছা। লোকটার সঙ্গে আরও কিছু কথা বলার পর শীতলবাবু এগোলেন মেলা কমিটির তাঁবুর দিকে। সেখানকার লোকেদের দৈনিক 50 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিতেই আর নতুন খেলার কথা শুনে শেষ পর্যন্ত তারা তাঁবু রাখতে দিতে আর আপত্তি করল না। আবার তাঁবুর কাছে ফিরে আসার পর কাজ শুরু হলো দুজনে মিলে। ঘেরার বাঁশ খুলে তাঁবুর ভিতর দোলন কুমারের কথা মতো ব্যবস্থা হলো। দোলন কুমার বলল, বুঝলেন, বলুন। তাঁবুতে কোনো আলোর দরকার নেই। দরকার নেই? দরজাতে একটা কালো পর্দা লাগালেই হবে। আচ্ছা। আলো চোখে পড়লে এ খেলায় বড্ড অসুবিধে হয়। ও, তাঁবুর ফাঁক ফোকর গলে যেটুকু আলো ঢুকবে সেটুকুই যথেষ্ট। ঠিক আছে। তার কথা মতো দরজায় কালো কাপড়ের আচ্ছাদনও টাঙানো হলো। এসব কাজ মিটলে অবশেষে শেষ রাতে টাঙানো বাঁশে কাঁচির মতো পায়ের দু গোড়ালি দিয়ে ঝুলে পড়ল দোলন কুমার। তারপর দুহাত বুকের কাছে আড়াআড়ি ভাঁজ করে অবিকল পেন্ডুলামের মতো দুলতে শুরু করল সে। তাকে দেখে শীতলবাবু অবাক হয়ে গেলেন। পরদিন সকাল না হতেই শীতলবাবুর তাঁবুতে মাইক বেজে উঠল। আসুন আসুন আসুন, শীতল সর্দারের তাঁবুতে, শীতল সর্দারের তাঁবুতে 2 টাকার বিনিময়, মাত্র 2 টাকার বিনিময়, 2 টাকার বিনিময়, মাত্র 2 টাকা। দেখে যান জ্যান্ত দোলন, দেখে যান জ্যান্ত দোলন। মানুষ তুলছে পেন্ডুলামের, মানুষ তুলছে পেন্ডুলামের মতো। অদ্ভুত, অবিশ্বাস্য খেলা, অদ্ভুত, অদ্ভুত খেলা। যে খেলা কোন সার্কাসে, যে খেলা কোন সার্কাসে দেখেননি আপনারা, কখনো দেখেননি আপনারা। আসুন আসুন, শীতল সর্দারের তাঁবুতে, শীতল সর্দারের তাঁবুতে। প্রথমে একজন, তারপর একজন, এভাবে লোক আসতে শুরু করলো তাঁবুতে। দরজার ফাঁক দিয়ে উঁকি দেয় তারা।
আর বিস্ময়ে হতবাক হয়ে যায়। সত্যি এই দৃশ্য তারা কোনোদিন দেখেনি। আধো অন্ধকার তাঁবুর ভিতর মাটির দিকে মাথা দিয়ে সত্যিই দুলছে একটা মানুষ। না, এটা কোনো বুজরুকি নয়, সত্যি এভাবে দুলছে একটা লোক। তাঁবু ফেরতা লোকেদের মুখে মুখে দ্রুত ছড়িয়ে পড়ল খবরটা। আরে চল চল, ওখানে দেখ চলছে। আরে কি দারুণ খেলা, তুই ভাবতে পারবি না, কখনো দেখিনি এরকম খেলা। আরে পেন্ডুলামের মতন দুলছে, পেন্ডুলামের মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই লোকজন দলে দলে আসতে শুরু করলো শীতল সর্দারের তাঁবুর দিকে। দুপুরের পর তো লম্বা লাইন পড়ে গেল তাঁবুর সামনে। বেদেদের তাঁবুতেও লোক যাচ্ছে ঠিকই, কিন্তু শীতলবাবুর তাঁবুর তুলনায় কিছুই না। ভিড় সামলাতে শীতলবাবুর হিমশিম অবস্থা। বাধ্য হয়ে শীতলবাবুর টিকিট বিক্রি বন্ধ করে দিলেন একসময়। অনেকে হতাশ হয়ে ফিরে গেল। দাও, এই দেবে না। কোথায় টিকিট, কোথায় টিকিট? টিকিট বন্ধ করে তো দিচ্ছে। দূর থেকে এসেছিলাম দিচ্ছে খেলাটা না রে। দেখতে, জানেন কি মশাই, চল, যারা চল। লাইনে কাল দাঁড়িয়ে আসবি, ছিল কাল আসবি, কাল। তাদের সঙ্গে দেখা শেষ হতেই সন্ধ্যা নেমে গেল। তাঁবুর চারপাশ থেকে সবাইকে হটিয়ে দিয়ে শীতলবাবু একটা বাতি নিয়ে ভিতরে ঢুকলেন। সারাদিন বার কয়েক শীতলবাবু ভিতরে ঢুকেছিলেন লোকটার কোনো কিছুর প্রয়োজন আছে কিনা জানার জন্য। দোলন কুমার সারাদিন কোনো কথা বলেনি, শুধু মাথা নেড়ে বুঝিয়ে দিয়েছে তার কোনো কিছুর প্রয়োজন নেই। এবার শীতলবাবু তাঁবুতে ঢুকতেই সে বলল, বাইরে অন্ধকার নেমেছে তো, লোকজন সব গেছে তো, তাহলে আমি নামবো। হ্যাঁ হ্যাঁ, এবার তুমি নামো, এবার তুমি নামো। আচ্ছা আচ্ছা। কি আপনার তাঁবুতে ভিড় হয়েছে তো? সত্যি আশ্চর্য তোমার খেলা, অবিশ্বাস্য। ভিড় হয়নি আবার, অন্তত 1000 টাকা আয় হয়েছে আজ। বাহ 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 বাহ। একদিনে কোনো দিন এত টাকা আমার আয় হয়নি আগে। ভালো ভালো, আপনার উপকার করতে পেরে, এই লোকজনকে তো আনন্দ দিতে পেরে আমারও বেশ ভালোই লাগছে। অবিশ্বাস্য, অবিশ্বাস্য। আপনার খেলা দেখেও তো কত লোক আনন্দ পেয়েছে। কত বড় খেলোয়াড় আপনি। ও সব কথা থাক। সারাদিন ভাই তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে। না না, এইভাবে ঝুলে দুলতে থাকা, তার উপর এক দানা খাবারও তোমার পেটে পড়েনি। ঠিক আছে। না না, তোমার খাবারের কি বন্দোবস্ত করব বলো তো? আরে না না, ওসব শোনো না, শোনো, কিছু। ওই মেলার মাঠের ওপাশে একটা হোটেলে কষা মাংস আর রুটি পাওয়া যায়, খুব ভালো। বা তুমি যদি অন্য কোনো খাবার খেতে চাও, না, তারও আমি ব্যবস্থা করছি। তুমি বলো কি খাবে? না না না, আপনি ব্যস্ত হবেন না তো, ওসব খাবার আমি খাই না। সে কি খাও আমি না? বরং, হ্যাঁ, এসব আমার একদম খাওয়া টাওয়ার অভ্যাস নেই। আমি বরং বাড়ি যাব। তবে আপনার চিন্তার কিছু নেই, রাত শেষ হবার আগেই আমি আবার এখানে এসে ঝুলে পড়বো। আচ্ছা আচ্ছা, সে বেশ। তাহলে তুমি কিছু টাকা অন্তত ঘরে তো নিয়ে যাও। আরে না 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 না, আপনাকে তো আমি বলেইছি, টাকার বকরা আমার চাই না। টাকাও নেবে না? ঠিক আছে, আসছি তাহলে। আচ্ছা, এসো। আর কি বলবো। সারাদিন অনেক ধকল গেছে। শীতলবাবু দোলন কুমার চলে যাওয়ার পর শুকনো কিছু খাবার খেয়ে তাঁবুর ভিতর এক কোণে ঘুমিয়ে পড়লেন। শেষ রাতে দোলন কুমার ফিরে এসে তাকে জাগিয়ে দিল। তারপর বাইরে আলো ফোটার আগে আবার গিয়ে ঝুলে পড়ল নির্দিষ্ট জায়গাটাতে। এদিনও একই অবস্থা, বরং ভিড় আরো বাড়ল। কি খেলা দেখাইছে রে? আরে দোলন কুমারের খেলা দেখবো দুর্দান্ত ভাই, খেলা রে, দোলন চল, কুমার। দোলন, অসাধারণ দোলন। রে, আগে কখনো দেখিনি রে। কি দুর্দান্ত দিন পুরো দুলছে, বাচ্চাদের সারাদিন মতো আজকে পেন্ডুলামের মতো। এই 2 দিন ধরে দেখ, ঘুরে দেখ। বেড়াচ্ছি। দূর দূরান্ত থেকে লোক এসে লাইন দিল এই অদ্ভুত খেলা দেখার জন্য।
এই ভিড় দেখে বেলা কমিটির লোকজনও অবাক। বিকালের আগেই টিকিট মানে কুপন সব শেষ হয়ে গেল। শীতলবাবু বাধ্য হয়ে অপেক্ষমান দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিলেন, আজকে আর টিকিট নেই। কেন দিবে না কেন? না, শুনুন, আপনারা একটু ধৈর্য ধরুন, দেখবেন, আপনারা নিশ্চয়ই দেখবেন। কালকে দুপুরের আগে আমি কাউকে সুযোগ দিতে পারবো না। হ্যাঁ, দূর। আমার কুপন আনতে হবে। আপনারা দেখবেন, আজ আর হবে না, আজ আর হবে না। ও চল রে, কত দূর থেকে এসেছিলাম। এদিনও লোকজন বিদায় হওয়ার পর অন্ধকার নামলে নিচে নামলো দোলন কুমার। শীতলবাবুকে বলল, কি আজও সব ঠিকঠাক হলো তো? হলো মানে? আরে আমার তো আজকে সব টিকিট শেষ। সব শেষ? সব শেষ। বাহ বাহ বাহ। আমি তো অনেক মেলায় যাই। তা তুমি যাবে আমার সঙ্গে? ওই আধা আধা বন্দোবস্ত হবে। বছরে কয়েকটা মেলায় গেলেই হাল ফিরে যাবে দুজনের। আমি তো টাকার জন্য খেলা দেখাচ্ছি না। আপনার সঙ্গে অন্য মেলায় যাওয়াটা মনে হয় আমার হবে না। হবে না? কারণ আমার স্ত্রীকে ছেড়ে আমি খুব একটা দূরে কোথাও যাই না। আচ্ছা, তাকে নিয়ে তো মেলায় ঘোরা যায় না। না, সেটাও ঠিক। এই বলে সে বেরিয়ে গেল তাঁবু ছেড়ে। মেলার মাঠ থেকে কিছু দূরে একটা মনোহারী দোকানে ছাপানো টিকিট কুপন পাওয়া যায়। গ্রামের অনেক জায়গাতে এই কুপন দিয়েই সরস্বতী পুজো থেকে বিচিত্রা অনুষ্ঠানের চাঁদা তোলে আয়োজকরা। একটা রিক্সা নিয়ে শীতলবাবু কুপন সংগ্রহের উদ্দেশ্যে রওনা দিলেন বাজারে। সেখান থেকে কুপন কিনে মেলার মাঠে ফিরে আসতে তার 1 ঘন্টার বেশি লাগলো না। রিক্সা থেকে নেমে তিনি তার তাঁবুর দিকে কিছুটা এগিয়েছেন। হঠাৎই তিনি দেখতে পেলেন সে বেদেদের সর্দারটা তার কয়েকজন অনুচরকে সঙ্গে নিয়ে সামনের দিক থেকে আসছে। তাদের সঙ্গে পাখি ধরার বাঁশকাঠি, জাল, খাঁচা ইত্যাদি। শীতলবাবুর একদম মুখোমুখি এসে দাঁড়িয়ে পড়ল তারা। সর্দার বেদে শীতলবাবুর দিকে তাকিয়ে হলদেটে দাঁত বার করে হাসল। কেমন জব্দ হয়েছে। এই ভেবে শীতলবাবুও তার দিকে তাকিয়ে হাসতে যাচ্ছিলেন, কিন্তু ঠিক সেই সময়ে তার নজর পড়ল সর্দার বেদের হাতে ঝোলানো একটা খাঁচার দিকে। তার মধ্যে ছটফট করছে দুটো ঘুঘু পাখি আর একটা বেশ বড় বাদুড়। নিশ্চয়ই ওরা খাবার জন্য ধরেছে এদের, কিন্তু কোথা থেকে ধরল? তারা তো শীতলবাবুর তাঁবুর দিক থেকেই আসছে, বটগাছ থেকে ধরেনি তো? এই শোনো, পাখি ধরলে কেন? কোথা থেকে ধরেছো এদের? কোথা থেকে ধরেছি জেনে তুমি কি করবে? ধরেছি, বেশ করেছি। গাছ কি তোমার কেনা? তোমার জন্য অনেক ক্ষতি হচ্ছে আমাদের। এবার কিন্তু পিছনে লাগলে ছাড়বো না। দানবের মতো দেখতে সর্দার বেদেটার চোখ দুটো জ্বলে উঠল। তার সঙ্গীদের মুখের ভাবও হিংস্র। শীতলবাবুর জন্যই তাদের তাঁবুতে তো ভিড় কমে গেছে। তাদের এই মূর্তি দেখে গুটিয়ে গেলেন শীতলবাবু। তিনি মারদঙ্গা করার লোক নন, ছাপোষা মানুষ। পেটের জন্য মেলায় খেলা দেখান। বলা যায় না এরা হয়তো সত্যি ছুরি বসিয়ে দিতে পারে। শীতলবাবু তাদের আর কিছু না বলায় সর্দারটা তার প্রতি একবার আগুন দৃষ্টি হেনে দলবল নিয়ে নিজের তাঁবুর দিকে চলে গেল। শীতলবাবু মনে মনে ভেবে নিলেন, মেলা যেদিন শেষ হবে সেদিন ব্যাপারটা নিয়ে নালিশ জানাবেন, যাতে পরের বার বেদেরা মেলায় তাঁবু ফেলতে না পারে।
শীতলবাবু এগোলেন বটগাছ তলায় তাঁবুর দিকে। যদিও দুপুর থেকে খেলা দেখানো হবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু শীতলবাবু তাঁবুতে ফিরে দেখলেন অন্য দিনের মতো দর্শকরা সকালবেলায় উপস্থিত হয়েছে তাঁবুর কাছে। টিকিট হাতে এসে গেছে। টিকিট আজ কিন্তু লাগবে, আজ কিন্তু লাগবে। না না, আজকে খেলা দেখব। কাজেই লোক সমাগম দেখে শীতলবাবু টিকিট বিক্রি শুরু করে দিলেন। লোকে দেখতে লাগলো তাঁবুর ভিতর পেন্ডুলামের মতো ঝুলছে একটা মানুষ, মাথার নিচে পা ওপরে। জন্মে দেখিনি রে এই খেলা। আগের দুদিনের মতো এদিনও ব্যাপক ভিড় হলো শীতলবাবুর তাঁবুতে, এবং যথারীতি খেলা শেষ হতে সন্ধ্যা নেমে গেল। দোলন কুমার এদিন নামবার পর শীতলবাবু তাকে বললেন, দোলন, মেলার তো মাত্র আর একটা দিন বাকি। কাল পারলে তোমার স্ত্রীকে সঙ্গে এনো। তুমি তো কিছু নেবে না, তার হাতে আমি অন্তত একটু টাকা পয়সা দিতে চাই। ওকে এনো কালকে। ঠিক আছে। দোলন কুমার তার কথায় একবার শুধু হেসে তাঁবু ছেড়ে বেরিয়ে গেল। অদ্ভুত লোক তো, টাকা পয়সার কোনো মোহ নেই। কি জানি। শেষ রাতে দোলন কুমারের ডাকে ঘুম ভাঙল তার। শীতলবাবু, হ্যাঁ শীতলবাবু, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে দোলন? এই বেদিগুলো হ্যাঁ? কাল এই গাছটার দিকে এসেছিল নাকি? এই গাছের দিকে এসেছিল কিনা তা তো বলতে পারবো না ভাই। তবে কাল সকালে আমি কুপন কিনতে গেছিলাম। এই কিছুটা সময়ের জন্য আমি একটু বাজারে গেছিলাম। ফেরার সময় মাঠের মাঝে ওদের সাথে আমার দেখা হয়েছিল। পাখি ধরে ওরা ফিরছিল। পাখি ধরে? হ্যাঁ, আমি প্রতিবাদ করেছিলাম, কিন্তু কিন্তু আমি প্রতিবাদ করায় ওই সর্দারটা না ছুরি দেখিয়ে আমাকে হুমকি দিল। কি পাখি? কি পাখি ধরেছিল ওরা? কি পাখি? ওই তো ওই গোটা দুই ঘুঘু আর একটা বাদুর। বাদুর? বাদুর? দোলন, কি হয়েছে তোমার? কি হয়েছে বলো আমায়, কি হয়েছে? আমি কি পাষণ্ড, নিজের বাঁচার কথাই শুধু ভাবলাম। কি হয়েছে আমায় খুলে বলো ভাই। কি পাষণ্ড আমি। আরে আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে দোলন? বলো আমায় খুলে বলো সবকিছু। আমি কি পাষণ্ড। দোলন কুমার কিন্তু তার কথার জবাব দিল না। বাইরের আকাশে রং ধরতে শুরু করেছে। কিছুক্ষণ পর দোলন কুমার ধীরে ধীরে উঠে আবার নিজের জায়গাতে গিয়ে মাথা নিচু করে দুলতে শুরু করল। মেলার শেষ দিন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ভিড় উপচে পড়তে শুরু করল শীতলবাবুর তাঁবুতে। জীবন্ত দোলকের খেলা দেখার আজই শেষ সুযোগ। তাঁবু ঘিরে লোকজন ঠিক করতে লাগলো বটগাছের তলায়। দম ফেলার ফুরসত নেই শীতলবাবুর। তবু তারই মাঝে বার কয়েক দোলন কুমারের অবস্থা দেখার জন্য তাঁবুতে ঢুকলেন তিনি। দোলন কুমার দুলতে থাকার সময় অন্যদিন কোনো কথা বলে না, এদিনও বলল না। তবে আজ একটা ব্যাপার লক্ষ্য করলেন শীতলবাবু। অন্যদিন তোলার সময় চোখ বন্ধ করে রাখে দোলন কুমার, কিন্তু আজ তার চোখ খোলা। চোখ দুটো টকটকে লাল। চোয়াল আর মুখভঙ্গি কেমন যেন কঠিন হয়ে উঠেছে। তাঁবুর আলো ছায়াতে যতবারই শীতলবাবু সে মুখ দেখলেন, ততবারই
কেমন যেন অস্বস্তি হলো তার। দিন শেষ হলো এক সময়। তখনও শীতলবাবুর তাঁবুর বাইরে বটগাছ তলায় প্রচুর লোক, কিন্তু অনেক হয়েছে, আর নয়। সকলের উদ্দেশ্যে হাত জোর করে পরের বছর তাঁবু ফেলার প্রতিশ্রুতি জানিয়ে শেষ জানিয়ে দিলেন শীতলবাবু। ব্যর্থ মনোরথে ফিরে গেল অনেকেই। বাইরে অন্ধকার নামল, মাঠে আলো জ্বলে উঠল। লোকজন সব হটে যাওয়ার পর তাঁবুতে ঢুকে লণ্ঠন জ্বালালেন তিনি। দোলন কুমার নেমে এলো। তার মুখে আজ হাসি নেই, চোখ দুটো সেই টকটকে লাল, কঠিন চোয়াল। দাঁড়িয়ে থাকা অবস্থাতেই সে যেন মৃদু মৃদু দুলছে। হয়তো দুলুনির রেশ তার কাটেনি। শীতলবাবু একটু ইতস্তত করে তাকে জিজ্ঞেস করলেন, দোলন, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? না, আমার শরীর খারাপ নয়। তাহলে? তবে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। ভয়ঙ্কর ঘটনা? দুর্ঘটনা? কি হয়েছে? আমার স্ত্রী। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে তার? দোলন কুমার জবাব দিতে যাচ্ছিল, কিন্তু তাঁবুর বাইরে কয়েকজন লোকের গলার শব্দ শোনা গেল। তারা যেন এদিকেই আসছে। দোলন কুমার সে শব্দ পেয়ে কথা থামিয়ে তাড়াতাড়ি চোখ মুছে দাঁড়ালো। মেলা কমিটির সেক্রেটারি ও কয়েকজন লোক তাঁবুর ভিতর ঢুকল। সেক্রেটারি শীতলবাবুকে হেসে বলল, বুঝলেন, কমিটির বিচারে এবারও রূপোর মেডেলটা আপনার তাবুই পেল। সেটাই দিতে এসেছি। সত্যি আপনার তাবু চমকে দিল সবাই। কি অসাধারণ খেলা! ধন্যবাদ, নিন, ধন্যবাদ। নিন, তবে মেডেলটা নিন। একটা কথা। হ্যাঁ, একটা বলুন কথা। বলুন। আসলে এবার খেলাটা তো ওই দেখিয়েছে, মানে এই দোলন কুমার। বরং ভালো হয় মেডেলটা আপনারা ওকেই দিন। বেশ বেশ, সেই তাই হবে, তাই হবে। মেলা কমিটি মেডেল পরিয়ে দিল দোলন কুমারের গলায়। এরপর তারা শীতলবাবুর সঙ্গে কিছু কথা বলে তাঁবু থেকে চলে গেল। তাঁবুর আধো অন্ধকারে দাঁড়িয়ে আছে দোলন কুমার। শীতলবাবু আবার তার কাছে জানতে চাইলেন, এই দোলন, তোমার স্ত্রীর কি হয়েছে বলো তো আমায়। সে মারা গেছে। হ্যাঁ? প্রতিশোধ। মারা গেছে? কি বলছো? প্রতিশোধ। কিভাবে মারা গেছে? প্রতিশোধ। চমকে উঠে শীতলবাবু তাকালেন দোলন কুমারের মুখের দিকে। দোলন কুমার জবাব দিল না। হঠাৎই শীতলবাবুর মনে হলো কারো প্রতি প্রচণ্ড আক্রোশে দোলন কুমারের চোখ দুটো জ্বলছে। গায়ের কালো চাদরটা একবার দুহাত দিয়ে পিঠের দুপাশে ডানার মতো মেলে ধরল দোলন কুমার। তারপর শীতলবাবুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বাইরের অন্ধকারে হারিয়ে গেল। তাঁবুতে বসে হতবাক শীতলবাবু ব্যাপারটা বোঝার চেষ্টা করতে লাগলেন। দোলন কুমারের কথা ভাবতে ভাবতে একসময় মনে হয় ঘুমিয়ে পড়েছিলেন শীতলবাবু। হঠাৎ বাইরে একটা গোলযোগের শব্দে ঘুম ভেঙে তাঁবুর বাইরে বেরিয়ে এলেন তিনি। বেশি রাত অবশ্য হয়নি। তিনি দেখতে পেলেন কিছু দূরে বেদেদের তাঁবুর কাছটাতে বেশ ভিড়। চিৎকার চেঁচামেচির শব্দ আসছে সেদিক থেকে। কয়েকজন ছোটাছুটিও করছে। সেদিক থেকে একজন আসছিল। লোকটা শীতলবাবুর তাঁবুর পাশ দিয়ে যাওয়ার সময় শীতলবাবু তাকে ব্যাপারটা জিজ্ঞেস করায় সে বলল,
আরে বেদেদের তাঁবুতে ওই 3 ফলা ছুরির খেলা দেখাতে গিয়ে মারাত্মক জখম হয়ে গেছে বেদেদের সর্দার। তাই? প্রাণে বাঁচলেও হাত দুটো বাঁচবে না গো। ছুরির দুটো ফলা এপর ওপর করে ফেলেছে দুবাহু। এ বাবা, তৃতীয় ফলাটা একটুর জন্য মাথা ছোঁয়নি, হ্যাঁ? তাহলে তখনই খতম হয়ে যেত। সর্দারটাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমি চললুম। ত্রিফলা ছুরির খেলা অন্যত্র দেখেছেন শীতলবাবু। ক্ষিপ্রতা আর মনোসংযোগের খেলা। লাঠির মাথার উপর আলগাভাবে বসানো থাকে 3টে বড় ছুরির ফলা। লাঠিটা মাথার উপর বাঁ চিবুককে বসিয়ে হঠাৎই লাঠি সরিয়ে নেন খেলোয়াড়। তারপর ক্ষিপ্র গতিতে শুয়ে পড়েন মাটিতে। ঝমঝম শব্দে একসঙ্গে বাঁধা 3টে ফলা ওপর থেকে নেমে এসে খেলোয়াড়ের দেহকে স্পর্শ না করে গেঁথে যায় মাথা আর হাতের দুপাশের মাটিতে। সময়ের সামান্য ভুলচুকে এ খেলায় মৃত্যু অবধারিত, কিন্তু সচরাচর তা ঘটে না। যারা এ খেলা দেখায় তারা সবাই ওস্তাদ খেলোয়াড় হয়। কিভাবে ব্যাপারটা ঘটল তা জানার ইচ্ছা থাকলেও ক্লান্ত শরীরে তিনি আর বেদেদের তাঁবুর দিকে গেলেন না। তাছাড়া দোলন কুমার হয়তো আবার দেখা করতে আসতে পারে, তাই তাঁবুতে গিয়ে বসলেন তিনি। সারা রাত কেটে গেল, কিন্তু দোলন কুমার আর এলো না। সকালে উঠে তাঁবু গুটিয়ে ফেললেন শীতলবাবু। মেলা ভেঙে গেছে। সবাই এবার তল্পি তল্পা গুটিয়ে ঘরে ফিরতে চলেছে। শীতলবাবুও যাবেন। একটা ভাড়া গাড়ি আসবে লর্ড বহর সমেত নিয়ে যেতে, তারই প্রতীক্ষায় বটগাছের নিচে বাঁধানো চাতালে বসেছিলেন শীতলবাবু। শীতের সুন্দর সকাল। চারপাশে মেলার মাঠে ঝলমল করছে রোদ। বটগাছের মাথায় পাখি ডাকছে। মৃদু বাতাসে গাছের পাতা কাঁপছে। অনেক পয়সা এবার মেলা থেকে নিয়ে ফিরছেন তিনি, কিন্তু তবুও সুন্দর সকালে শীতলবাবুর মন একটু বিষণ্ণ। দোলন কুমারের সঙ্গে আর দেখা হলো না তার। গাছতলায় বসে দোলন কুমারের কথা ভাবছিলেন তিনি। এমন সময় তার চোখে পড়ল সামনে দিয়ে মেলা কমিটির সেক্রেটারি যাচ্ছে। শীতলবাবুকে দেখতে পেয়ে সে থমকে দাঁড়িয়ে বলল, যাচ্ছেন তাহলে? হ্যাঁ যাই। সামনের বছর আবার আসবেন কিন্তু। আমি যাচ্ছি হাসপাতালে ওই সর্দার বেদের খোঁজ নিতে। আচ্ছা। হ্যাঁ, দুর্ঘটনা মেলায় ঘটেছে তো দায়িত্ব একটা থেকেই যায়। কালকের ঘটনাটা শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ শুনেছি। তা ব্যাপারটা ঘটলো কিভাবে? আর বলবেন না। কাল আপনার খেলা বন্ধ হবার পর কিছু লোক জুটেছিল বেদেদের তাঁবুতে। আচ্ছা। ওদের তাঁবুতে একটা ইলেকট্রিক বাতি জ্বলছিল আর তাঁবুর মাঝে খেলাও দেখাচ্ছিল। তাঁবুর মাঝে দেখাচ্ছিল সর্দারটা, আর কিছুটা তফাতে ওকে ঘিরে খেলা দেখাচ্ছিল লোকজন। জানেন তো, এ খেলায় সূক্ষ্ম সময়ের হিসাবই দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে। নিশ্চয়ই। তা বেদেটা যখন 3 ফলার নিচ থেকে লাঠিটা সরিয়ে নিয়ে শুয়ে পড়তে যাচ্ছে, সেই সময় কোথা থেকে যেন তাঁবুতে একটা বাদুড় ঢুকে তার ডানা দিয়ে ঢেকে দিল আলোটা। বাদুড়? হ্যাঁ, কয়েক মুহূর্তের ব্যাপার তো, তাতেই যা ঘটার ঘটে গেল। সময়ের গরমিলে 2টো ফলা মাটির সঙ্গে গেঁথে ফেললো সর্দার বেদের 2টো হাত। আচ্ছা। তা এ গাছে 2টো বড় বাদুড় থাকে, কে জানে তারাই কাণ্ডটা ঘটালো কিনা। লোকটা এগোতেই শীতলবাবু তাকালেন গাছের ওপর দিকে। একটু ভালো করে তাকাতেই বেশ উঁচুতে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন তিনি। একটা বিরাট বড় বাদুড় ঝুলছে গাছে, আর তার গা থেকে ঝুলছে লাল ফিতে বাঁধা একটা চাকতি। পাতার ফাঁক দিয়ে পড়া আলোতে সেটা ঝলমল করছে। কি ওটা? শীতলবাবু তার দিকে তাকাতেই প্রাণীটা বেশ কয়েকবার পেন্ডুলামের মতো দুলে উঠল।
চাকতিটা ওপর থেকে খসে পড়ল শীতলবাবুর কোলে। সেটা দোলন কুমারের গলায় পরিয়ে দেওয়া মেলা কমিটির সেই রূপোর মেডেল। দোলন কুমার। শুনছিলেন আজকের গল্প দোলন কুমার। কাহিনী হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। অভিনয়ে দোলন কুমার, সুদীপ্ত, শীতল বাবু, সৌভিক, সূত্রধর, সুমিতা, মেলা কমিটির লোকজন এবং বেদে সর্দার অরূপ। মিউজিক অ্যান্ড স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ।